মধ্য বামপন্থী বাজেট নীতির মূল দর্শন সামাজিক সমতা, সম্পদের পুনর্বণ্টন এবং নিয়ন্ত্রিত পুঁজিবাদ। এতে সাধারণত সার্বজনীন স্বাস্থ্যসেবা, শিক্ষা, শ্রম, সুরক্ষা ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়। যদিও তীব্র অর্থনৈতিক সংকটের সময় মধ্য বামপন্থী বাজেট নীতি বা সামাজিক কল্যাণমুখী দর্শনের বাস্তবায়ন বড় ধরনের কাঠামোগত চ্যালেঞ্জ ও দ্বিমুখী চাপের মুখে পড়ে। বিস্তারিত জানব বণিক বার্তা লিড নিউজে। অর্থ বিভাগের তথ্যানুসারে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, যা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে, যা চলতি অর্থ বছরের ঘোষিত বাজেটের তুলনায় প্রায় 19% বেশি। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, যার বড় অংশ আসবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে। যদিও এখন পর্যন্ত কোনো অর্থ বছরে সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। আগামী অর্থ বছরের বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো নতুন কর্মসূচি যুক্ত করা সহ বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। জানা গেছে, সব মিলিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে 1,45,000 কোটি টাকার বরাদ্দ রাখা হতে পারে। ভর্তুকি ও প্রণোদনা বাবদ সম্ভাব্য বরাদ্দ দেওয়া হবে 1,26,000 কোটি টাকা, যার মধ্যে বিদ্যুৎ ও সারে ভর্তুকির সম্ভাব্য পরিমাণ 64,000 কোটি টাকা। তাছাড়া সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো বাবদ প্রস্তাবিত বাজেটে অতিরিক্ত 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। অর্থনৈতিক সংকটকালে সরকারের মধ্য বামপন্থী বাজেট নীতির বড় চ্যালেঞ্জগুলোর একটি হতে পারে বাজার আরোপিত ব্যয় সংকোচন। মধ্য বামপন্থী বাজেটকে সাধারণত দুটি অগ্রাধিকারের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয়। একদিকে সরকারি কর্মচারীদের বেতন, ভর্তুকি ও সামাজিক সুরক্ষার মতো নিয়মিত ব্যয়, অন্যদিকে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে অবকাঠামো, শিল্পায়ন বা উদ্দীপনামূলক বিনিয়োগ। সীমিত সম্পদের অর্থনীতিতে উভয় খাতে একসঙ্গে বড় ব্যয় প্রায় উচ্চ মুদ্রাস্ফীতি, ঋণ নির্ভরতা বা সম্পদের অদক্ষ বন্টনের ঝুঁকি তৈরি করে। রাজনৈতিক বাস্তবতাও এ ধরনের বাজেট বাস্তবায়নে বড় বাধা সৃষ্টি করে। জোট সরকার বা বিভক্ত পার্লামেন্টে মধ্য বামপন্থী দলগুলোকে প্রায় রক্ষণশীল দল কিংবা বাজারমুখী গোষ্ঠীর সঙ্গে আপোষ করতে হয়। এতে প্রগতিশীল নীতির ধার কমে যায়, আবার একই সঙ্গে বাজারও পুরোপুরি সন্তুষ্ট হয় না। ফলে নীতিগত দ্বৈত চাপ তৈরি হয়। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মোস্তফাকে মুজাহিরি বণিক বার্তাকে বলেন, নব্য উদারবাদী উন্নয়ন দর্শনে রাষ্ট্রের প্রধান দায়িত্ব অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার মতো খাতে সহায়ক নীতি ও বিনিয়োগের মাধ্যমে বেসরকারি খাতের বিকাশের পরিবেশ তৈরি করা। নির্বাচিত সরকারের প্রথম বাজেট হিসেবে বড় বাজেট স্বাভাবিক হলেও বাংলাদেশের বাস্তবতা এটি একদিকে প্রয়োজনের তুলনায় ছোট, অন্যদিকে অর্থায়ন ও বাস্তবায়ন সক্ষমতার সীমাবদ্ধতার কারণে বেশ চ্যালেঞ্জিং। রাষ্ট্রের কার্যকর ভূমিকার জন্য বাজেটের আকার জিডিপির 20-22% হওয়া উচিত হলেও তা বর্তমানে 12-13% মধ্যে সীমাবদ্ধ। শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়ও প্রয়োজনের তুলনায় অনেক কম। দেশের পুঁজিবাজার পরিস্থিতি এখনও নাজুক। 2 বছরেরও বেশি সময় ধরে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে শিল্প খাতে নতুন অর্থায়ন আসছে না। ব্যবসা বাণিজ্য মন্দা পরিস্থিতির প্রভাব পড়ছে সার্বিক কর্মসংস্থানেও। সাবেক অন্তর্বর্তী সরকারের সময় বেশ কিছু শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক চাকরি হারিয়েছেন। এসব কারখানায় বেশিরভাগই এখন উৎপাদনে ফিরতে পারেনি। কারখানাগুলোয় শ্রমিক ছাঁটাই অব্যাহত রয়েছে। একদিকে শ্রমিক ছাঁটাই হচ্ছে, অন্যদিকে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে গতি কম থাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে কম। স্থানীয় প্রভাবকের পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতিও বাংলাদেশের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের ধাক্কা এরই মধ্যে অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও সরকারি ব্যয় দিন দিন বাড়ছে। অর্থ বিভাগের তথ্যানুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে সরকারের মোট ব্যয় হয়েছে 4,08,426 কোটি টাকা। এর মধ্যে 3,42,133 কোটি টাকা ব্যয় হয়েছে পরিচালন খাতে, যা মোট ব্যয়কৃত অর্থের প্রায় 84%। বিপরীতে উন্নয়ন খাতে ব্যয় হয়েছে 57,054 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার মাত্র 23%। প্রথম 9 মাসে পরিচালন ব্যয়ের মধ্যে সবচেয়ে বড় চাপ তৈরি করেছে সরকারি ঋণের সুদ পরিশোধ। প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমী সম্প্রতি বণিক বার্তাকে বলেন, একদিকে পূর্ববর্তী
ঋণের দায় পরিশোধ করতে হবে, অন্যদিকে অর্থনীতিকে সচল রাখার জন্য বিনিয়োগ আকর্ষণ করতে হবে। আর বিনিয়োগ আকর্ষণের জন্য অর্থনীতির সম্প্রসারণ জরুরি, এজন্য একটি কার্যকর বাজেট থাকতে হবে। রাজস্ব আয় বাড়ানোর জন্য আমাদের 3টি কৌশল আছে। অর্থনীতির আকার বাড়াতে পারলে রাজস্ব আয় বাড়ানো যাবে। তাছাড়া কর্মসংস্থানও বাড়বে। আরেকটা হলো কর ফাঁকি ও কর পরিহারের প্রবণতা কমিয়ে রাজস্ব আয় বাড়ানো হবে। ঋণ ব্যবস্থাপনা ও কৌশলগত কিছু পরিবর্তন আনা হবে। অর্থনীতির আকার বাড়লে জিডিপির তুলনায় ঋণের অনুপাত কমে আসবে। এর ইতিবাচক প্রভাব আন্তর্জাতিক ক্রেডিট রেটিংয়েও পড়বে।